পেন্টাহ্যালাইড EX5। ঠিক আছে, তো ভালো করে বোঝো পেন্টাহ্যালাইডের EX5 এর স্ট্রাকচার কি হবে বলো। পেন্টাহ্যালাইডের, তো পেন্টাহ্যালাইডের স্ট্রাকচার যদি দেখতে হয় তাহলে এখানে ই সমান সমান কি বলেছি বলো, NS2 NP3 NP3, আর পাশে ভ্যাকেন্ট ND অরবিটাল রয়েছে, ND অরবিটাল। তো যেটা কি করে বলো, এই ইলেকট্রন এক্সাইটেড স্টেটে গিয়ে কি করে যায় বলো, শিফট করে যায়। ফলে কি হয়ে যায় বলো, এখানে NS1 NP3 আর ND1। ঠিক আছে, ND1, তাহলে NS1 NP3 ND1 টোটাল 5 আনপেয়ার্ড ইলেকট্রন হয়। ঠিক আছে, ফলে এদের হাইব্রিডাইজেশন কি হয় বলো, এরা যখন কম্বাইন করে যায় এর হাইব্রিডাইজেশনে যাবে sp3d, টোটাল 5, তাহলে sp3d, দ্যাট ইজ এর এর কি হয় বলো, ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হবে, তাই না? এর শেপ কেমন হবে বলো, শেপ হবে ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ হবে। ঠিক আছে, আমরা এটা জানি। তো এর স্ট্রাকচার কেমন হবে দেখো, দেখো কেমন হবে, এটা স্ট্রাকচার আসবে E1 2 3 4 5, এখানে হ্যালোজেন থাকবে। ঠিক আছে, এটাকে TBP স্ট্রাকচার বলা হয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল, হাইব্রিডাইজেশন sp3d। ঠিক আছে, উপরের বন্ডকে কি বলা হয় বলো, অ্যাক্সিয়াল বন্ড, আর ভিতরের বন্ডকে বলা হয় ইকুইটোরিয়াল বা প্লেনার বন্ড। এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয় বলো, অ্যাক্সিয়াল বন্ডের সাথে অ্যাঙ্গেল কত হয় বলো, 90 ডিগ্রি, আর এর ইকুইটোরিয়াল বন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি। এটা আমরা জানি সবাই, তো লিখে রাখো, অ্যাক্সিয়াল বন্ড, অ্যাক্সিয়াল বন্ড কত হবে বলো, 90 ডিগ্রি, আর প্লেনার বন্ড বা ইকুইটোরিয়াল বন্ড, বন্ড হয়ে যাবে কত বলো, 120 ডিগ্রি। ঠিক আছে, এগুলো আমরা সবাই জানি। ঠিক আছে, তো এখানে দেখো পেন্টাহ্যালাইডের মধ্যে কি কি ক্যারেক্টার দেখা যায়। তো চলো দেখো শুরু করো। দেখো নাইট্রোজেন কিন্তু কখনোই পেন্টাহ্যালাইড তৈরি করতে পারে না। ঠিক আছে, কারণ নাইট্রোজেনের তো ডি অরবিটাল ভ্যাকেন্ট নেই। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে পেন্টাহ্যালাইড তৈরি করতে গেলে দেখো একটা ND অরবিটাল দরকার পড়ছে। তো নাইট্রোজেনের তো ডি অরবিটালই নেই, তাহলে ও কিভাবে পেন্টাহ্যালাইড তৈরি করবে। ঠিক আছে, তো এখানে লিখে রাখো স্টার মেরে, যে নাইট্রোজেন ডু নট ফর্ম এনি পেন্টাহ্যালাইড, পেন্টাহ্যালাইড। ঠিক আছে, নাইট্রোজেন ডু নট ফর্ম এনি পেন্টাহ্যালাইড। ঠিক আছে, কেন, কারণ লেখো বিকজ অফ অ্যাবসেন্স অফ অ্যাবসেন্স অফ ডি অরবিটাল, অ্যাবসেন্স অফ ডি অরবিটাল। বেঙ্গলকে লিখে রাখো, নাইট্রোজেনের ডি কক্ষক অনুপস্থিত থাকায়, নাইট্রোজেনের ডি কক্ষক অনুপস্থিত থাকায় নাইট্রোজেন পেন্টাহ্যালাইড গঠন করে না। নাইট্রোজেনের ডি কক্ষক অনুপস্থিত থাকায় নাইট্রোজেন পেন্টাহ্যালাইড গঠন করে না। ঠিক আছে, তাহলে বাকি যারা করে তাদের কিরকম ভাবে তৈরি করে দেখো, এবং কি কি পেন্টাহ্যালাইড পাওয়া যেতে পারে সেটা আমরা দেখে নিই। তো ফসফরাস থেকে স্টার্ট হবে, তাহলে নাইট্রোজেন তো পেন্টাহ্যালাইড তৈরি করবে না। ঠিক আছে, তাহলে দেখো ফসফরাস, তারপরে থাকছে আর্সেনিক, অ্যান্টিমনি, আর বিসমাথ। ঠিক আছে, এরা কি ধরনের পেন্টাহ্যালাইড তৈরি করে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো দেখো, তো ফসফরাস যেটা দেখা যায়, ফসফরাস তৈরি করবে দেখো, আচ্ছা এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তো দেখো ফসফরাস কি কি পেন্টাহ্যালাইড তৈরি করে, ফসফরাস PF5 তৈরি করবে,
PCl5 তৈরি করবে, PBr5 রিয়ারলি তৈরি করে নেয়, কিন্তু PI5 তৈরি হয় না, কারণ সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে, ফলে ও এক্সিস্ট করতে পারবে না 5টা বন্ড। ঠিক আছে, AS এর ক্ষেত্রে কি দেখা যাবে বলো? ASF5 দেখা যাবে, আর ASCl5 দেখা যায়, বাকি দুটোকে পাওয়া যায় না। ঠিক আছে, নেক্সট কি দেখা যাবে বলো? SbF5 আর SbCl5 এই দুটো পাওয়া যায়, বাকি দুটোকে অ্যাবসেন্ট। আর বিসমাথের ক্ষেত্রে কি দেখা যায় দেখো, শুধুমাত্র BiF5 এক্সিস্ট করে, বাকি কেউ এক্সিস্ট করবে না। ঠিক আছে, কেন বলো এরকম কমে যাওয়ার কারণ? কারণ ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট, তাই না? যত গ্রুপের নিচের দিকে আসা যায়, তাই না, এগুলো তো গ্রুপের উপর থেকে নিচের দিকে আসছো, তাহলে আমি বলেছিলাম না, গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে এদের ইনার্ট পেয়ার এফেক্ট দেখায়, মানে এদের 6s ইলেকট্রন ইনার্ট থাকে, ফলে শুধুমাত্র তিনখানা NP3 অরবিটালে যে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, ওরাই শুধুমাত্র বন্ডিং এ পার্টিসিপেট করে, তাই না? তার মানে +3 অক্সিডেশন স্টেট শো করে, তো +5 কোথা থেকে করবে? যে কারণে ডাউন দা গ্রুপ ইনার্ট পেয়ার এফেক্টের জন্য +5 অক্সিডেশন স্টেট হাইলি আনস্টেবল হয়ে যায়, যে কারণে পেন্টাহ্যালাইডের পাওয়ার সম্ভাবনা কি হয়ে যায় বলো? কমে যায়। ঠিক আছে, তো লিখে রাখো কথাটা কি বললাম আমরা, স্টার দিয়ে লেখো, ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট, inert pair effect +5 oxidation state is least stable as we go down the group। ঠিক আছে, এটা আমরা জানি, কারণ +5 অক্সিডেশন স্টেট কি হয়ে যায় বলো? ডাউন দা গ্রুপে ডিক্রিজ করে যায়। ঠিক আছে, কিন্তু কি দেখা গেছে দেখো, লেখো, অনলি উইথ ফ্লোরিন অ্যান্ড ক্লোরিন ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস। ঠিক আছে, কি দেখা যায়? ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে দেখো মলিকুলস পাওয়া যায়, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ শুধুমাত্র ফ্লোরিন এবং ক্লোরিনের সাথেই পেন্টাহ্যালাইড গঠন করে, আদার্স কেউ করতে পারে না। তার কারণ কি? এর ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। তো ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে এরা কেন পেন্টাহ্যালাইড তৈরি করছে, তার কারণটা কি? ঠিক আছে, দেখো এর কারণ কি, চলো এটা লিখে নাও। আচ্ছা, বেঙ্গলিতে লেখো, নিষ্ক্রিয় জোড় প্রভাবের ফলে গ্রুপের উপর থেকে নিচে +5 জারণ স্তর সুস্থিত হয়। নিষ্ক্রিয় জোড় প্রভাবের ফলে গ্রুপের উপর থেকে নিচে +5 জারণ স্তর সুস্থিত হয়। ওকে, কমা দিয়ে লেখো, শুধুমাত্র ফ্লোরিন এবং ক্লোরিন সরি, ভুল, একদম উল্টো বললাম। নিষ্ক্রিয় জোড় প্রভাবের ফলে গ্রুপের উপর থেকে নিচে +5 জারণ স্তর দুস্থিত হয়, আনস্টেবল হয়, দুস্থিত হয়। কমাতে লেখো, শুধুমাত্র ফ্লোরিন এবং ক্লোরিনের তীব্র তড়িৎ ঋণাত্মকতার জন্য সুস্থিত হয়। ঠিক আছে, মানে ফ্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে শুধুমাত্র দেখা যাবে, আদার্স কেউ দেখা যাবে না। কারণ কি দেখো, চলো দেখো কারণ বোঝো। দেখো, মনে করো বিসমাথের ক্ষেত্রে বোঝো, বিসমাথের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, আমরা কি দেখবো বলো? ইনার্ট পেয়ার এফেক্টের ওখানে তোমাদের আমি দেখিয়েছিলাম। তো বিআই দেখো কি কি থাকে, দেখো প্রথমে থাকে 4f অরবিটাল, তাই না? 4f অরবিটাল, দেন কে থাকে বলো? 5d অরবিটাল, দেন কে থাকে বলো? 6s অরবিটাল, দেন কে থাকে বলো? 6d অরবিটাল,
দেখো এর ভিতরে সব ভর্তি থাকে, এটা আমরা জানি যে 4f অরবিটাল কি হয় বলো, পুরোপুরি ভর্তি থাকে। 4f অরবিটাল পুরোপুরি ইলেকট্রন দিয়ে ভর্তি থাকে, 5d ও পুরোপুরি ফুললি ফিল্ড থাকে। ঠিক আছে, 6s দুটো ইলেকট্রন থাকে। আচ্ছা, এর আগেটা 6p হবে, 6s এর পরে 6p হবে, তারপরে 6d। 6p অরবিটাল থাকবে, তারপরে গিয়ে 6d হবে। ঠিক আছে, এবার দেখো কি দেখা গেছে, সিক্স সিক্স এস এর ক্ষেত্রে কি এখানে আছে 6p অরবিটাল, এটা 6d অরবিটাল। ঠিক আছে, এখানে দেখো 6p তে 3 ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে। তো দেখো তোমাদের আমি পড়িয়েছিলাম ইনার্ট পেয়ার এফেক্ট, তাই না? কি বলেছিলাম বলো? তাহলে আমি বলেছিলাম ইনার্ট পেয়ার এফেক্ট মানে এই যে এখানে যে সি, দেখো 4f 4f অরবিটাল এবং 5d অরবিটাল কি করছে বলো, 6s এর অরবিটালকে কি করছে বলো, ওকে স্ক্রিন করছে, শিল্ড মানে রিপেল করছে একে। ঠিক আছে, এ রিপেল করছে এবং এ আনপেয়ার্ড করে এখানে আসবে, তাই না? এবং আমি বলেছিলাম যে এর শিল্ডিং এফেক্ট কি হয় বলো, 4f এবং ডি এবং এফ অরবিটালের শিল্ডিং এফেক্ট কি হয় বলো, উইক শিল্ডিং এফেক্ট। মানে এ ওকে অতটা শিল্ড স্ক্রিন করতে পারছে না, একে অতটা রিপেল করতে পারছে না, ফলে ও এখান থেকে বন্ড আনপেয়ার্ড হয় না। বোঝা গেছে? ফলে 6s ইলেকট্রন কি থাকে বলো, 6s অরবিটালে যে ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে সে আনপেয়ার্ড হবে না, তাই না? আর এর এসি কি বলো, নেগলিজেবল, শিল্ডিং এফেক্ট নেগলিজেবল, নেগলিজেবল শিল্ডিং এফেক্ট। এর শিল্ডিং এফেক্ট কি হয় বলো, খুবই কম হয়, মানে একে অতটা রিপেল করতে পারে না, ফলে 6s অরবিটাল আনপেয়ার্ড করে 6b তে যেতে পারে না, ফলে এরা 5+5 অক্সিডেশন স্টেট শো করতে পারে না। বিসমাথ। বলা গেছে একে কি বলা হয় বলো, ইনার্ট পেয়ার এফেক্ট। আমরা আগে পড়েছি, ভিডিও দিয়েছি তোমাদের ইনার্ট পেয়ার এফেক্টের। ঠিক আছে, যার দেখা হয়নি দেখে নেবে। ইনার্ট পেয়ার এফেক্টের ফলে 6s ইলেকট্রন আনপেয়ার্ড করতে পারে না, ফলে যদি আনপেয়ার্ড না করতে পারে তো +5 অক্সিডেশন স্টেট কোত্থেকে শো করবে, শুধুমাত্র +3 শো করে। কিন্তু বক্তব্য হচ্ছে এটা দেখো, কিন্তু তাহলে বিসমাথ কেন বা অ্যান্টিমনি কেন এরা পেন্টাহ্যালাইড মানে +5 অক্সিডেশন স্টেট তো +5 এ রয়েছে, তাহলে বিসমাথ কিভাবে +5 অক্সিডেশন স্টেট শো করছে? এ তো আনপেয়ারিংই হবে না, তাই না? এ তো ইলেকট্রন এখান থেকে খুলবেই না 6s থেকে। তাহলে একে তোমাকে তখনই কোনো অ্যাটম +5 অক্সিডেশন স্টেট শো করতে পারে যখন কিনা কি হবে বলো, তার যে 6s ইলেকট্রন, এটা স্ক্রিনিং এফেক্টের ফলে বা অন্য কোনো ফ্যাক্টরস এর ফলে 6s ইলেকট্রনকে আনপেয়ার্ড করতে হবে। যদি 6s ইলেকট্রন আনপেয়ার্ড হয় তবেই +5 অক্সিডেশন স্টেট শো করতে পারবে। ঠিক আছে, কিন্তু দেখো যখনই অ্যাটম ফ্লুরিন বা ক্লোরিন চলে আসে, ভালো করে বোঝো, যখন অ্যাটম ফ্লুরিন, মেনলি ফ্লুরিন বা ক্লোরিন আসে, তখন কি করছে দেখো, ফ্লুরিন ক্লোরিনের হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য এদের কি কন্ডিশন বলে, এদের ইএন এর ভ্যালু অনেক হাই, এদের ইলেকট্রোনেগেটিভিটি হাই হওয়ার জন্য এরা কি করছে দেখো, এরা এই যে 6s এর যে ইলেকট্রন, এই ইলেকট্রনের উপর এরা এক্সট্রা অ্যাট্রাকশন, এরা এরা অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, এরা কি করছে বলো, এই 6s ইলেকট্রনকে ইনার্ট পেয়ার, দেখো এখানে 6s ইলেকট্রনের এই যে 4f এবং 5d অরবিটালের রিপালশনের জন্য আনপেয়ার্ড হচ্ছে না। যখনই ফ্লুরিন ক্লোরিন চলে আসছে, তখন ফ্লুরিন ক্লোরিন নিজেদের মোস্ট ইলেকট্রোনেগেটিভিটির জন্য, এদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হওয়ার জন্য এই 6s ইলেকট্রনকে কি করছে বলো, অ্যাট্রাক্ট করছে। ফলে 6s ইলেকট্রন ফ্লুরিন ক্লোরিনের অ্যাট্রাকশনে এ 6d তে শিফট হয়ে যাচ্ছে, বোঝা গেছে, এবং বন্ডিং এ পার্টিসিপেট করছে। ইনার্ট পেয়ার এফেক্টের কিন্তু এক্সেপশন এখানে। ইনার্ট পেয়ার এফেক্টের যে দেখা গেছে যে ডাউন দা গ্রুপ গেলে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য হায়ার অক্সিডেশন স্টেট আনস্টেবল হয়, কিন্তু যখন কেস ফ্লুরিন বা ক্লোরিনের ক্ষেত্রে চলে আসবে তখন কাহিনী চেঞ্জ হয়ে যাবে, তাই না? কাহিনী তখন চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে, যে এই ফ্লুরিন ক্লোরিন তার হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য এই 6s এর ইলেকট্রনকে ও অ্যাট্রাক্ট করে আনপেয়ার্ড করে দিচ্ছে, যার ফলে BiF5 বলো, SbF5, SbCl5 এগুলো পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে? আদার্স কেউ দেখো দেখাচ্ছে না, আয়োডিন শো করবে না, ব্রোমিন শো করবে না, কারণ এদের সাইজ বড়, তাছাড়া ইলেকট্রোনেগেটিভিটি কম, যে কিনা 6s ইলেকট্রনকে আনপেয়ার্ড করে ও কিনা +5 অক্সিডেশন স্টেট শো করাতে পারছে না।
বোঝা গেছে? এটাকে কি বলা হয় বলো? এক্সেপশন কিন্তু ইনার্ট পেয়ার এফেক্টের, এই জায়গাটা যেন মাথায় থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, যে BiF5 কেন এক্সিস্ট করছে, কারণ ইনার্ট পেয়ার এফেক্টের জন্য বিআই BR3 বা BiI3 অথবা এগুলো তো এক্সিস্ট করছে না, তাহলে BiF5 কেন এক্সিস্ট করছে? তার কারণ ইনার্ট পেয়ার এফেক্টের এক্সেপশন এখানে। ইনার্ট পেয়ার এফেক্ট তো স্ক্রিনিং এফেক্টের জন্য হয়, পুশ করে, তাই না? এর ক্যাপাসিটি নেই কিন্তু আনপেয়ার্ড করার। যখন ফ্লুরিন ক্লোরিনের মতো মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট চলে আসবে, তখন শুধুমাত্র কি করতে পারে বলো? ওকে অ্যাট্রাক্ট, মানে ওকে অ্যাট্রাক্ট করে আনপেয়ার করে দেবে, যে কারণে এরা দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো, লেখো EX5 এর স্টেবিলিটি কি হয় বলতো? দেখো এমনিতে 5টা বন্ড প্রেজেন্ট রয়েছে, ফলে কি হয়, EX5 এর স্টেবিলিটি কম হয়, লেস স্টেবল হয়। ঠিক আছে, তো দেখো নেক্সট লেখো পয়েন্ট করে। দেখো নেক্সট পয়েন্ট আমরা লিখবো যে EX5 আর লেস স্টেবল। লেস স্টেবল মানে থার্মাল স্টেবিলিটি কম এদের। লেস স্টেবল মানে থার্মাল স্টেবিলিটি, স্টেবিলিটি লেস, তাপীয় স্থায়িত্ব কম। ওকে, এদের তাপীয় স্থায়িত্ব কি? দেখো EX5 এর, আচ্ছা দাঁড়াও এটা কমপ্লিট করে নি। EX5 আর লেস স্টেবল দেন EX3। ঠিক আছে, লেখো EX3 এর তাপীয় স্থায়িত্ব, EX5 এর তাপীয় স্থায়িত্ব, EX5 এর তাপীয় স্থায়িত্ব EX3 অপেক্ষা কম। ঠিক আছে, কারণ এদেরকে এদের দেখো, এদের এমনিতেই এখানে কি হয় বলো? দেখো এখানে 3টে বন্ড, এখানে 5টা বন্ড, তো এটা বেশি স্টেবল হবে। ঠিক আছে, যে কারণে কি হয় দেখো, EX5 কে তুমি যদি হিট করো, তাহলে ইজিলি EX3 তে কনভার্ট হয়ে যায়, প্লাস X2 তে ব্রেক করে যায়। ঠিক আছে, হ্যালোজেন গ্যাস তৈরি হয়ে যায়। কারণ এর মধ্যে দেখো EX5 এর মধ্যে +5 অক্সিডেশন স্টেট কত রয়েছে, দেখো অক্সিডেশন স্টেট +5 রয়েছে, আর EX3 এর মধ্যে অক্সিডেশন স্টেট +3 রয়েছে। বোঝা গেছে? আর +3 কি বলে? এর গ্রুপ অক্সিডেশন স্টেট, যে কারণে এটা হাইলি স্টেবল হয়। ঠিক আছে, চলো নেক্সট হেডিং দাও, রিয়াকশন উইথ মেটালস। চলো, হেডিং দাও রিয়াকশনস উইথ মেটাল। রিয়াকশন উইথ মেটাল। ঠিক আছে, ধাতুর সাথে বিক্রিয়া। ঠিক আছে, ধাতুর সাথে বিক্রিয়া। দাদা কপাটা ছাড়বো। লেখো গ্রুপ গ্রুপ 15 এলিমেন্ট, group 15 elements when reacts with any metals, it always causes -3 অক্সিডেশন স্টেট। ঠিক আছে, -3 অক্সিডেশন স্টেট মানে, দেখো গ্রুপ 15 মৌলগুলি ধাতুর সাথে বিক্রিয়ায়, গ্রুপ 15 মৌলগুলি ধাতুর সাথে বিক্রিয়ায় -3 জারণ স্তর প্রদর্শন করে। -3, -3 জারণ স্তর প্রদর্শন করে। গ্রুপ 15 মৌলগুলি ধাতুর সাথে বিক্রিয়ায় সর্বদাই -3 জারণ স্তর প্রদর্শন করে।
এবং এদের কয়েকটা এলিমেন্টস এর জাস্ট নাম মনে রাখলেই হবে। দেখো ফার্স্ট টাইপ যদি ক্যালসিয়ামের সাথে রিয়াক্ট করে তো কি তৈরি হয় দেখো, যে Ca3N2। নেক্সট যদি দেখো Ca3P2, Na3As, নেক্সট Zn3Sb2, আর নেক্সট পাওয়া যায় Mg3Bi2। ঠিক আছে, এরকম কয়েকটা এলিমেন্টস এর নামগুলো লিখে রাখো। এদের নাম কি কি? Ca3N2 কে বলা হয় ক্যালসিয়াম নাইট্রাইড, ক্যালসিয়াম নাইট্রাইড, নাইট্রাইড। Ca3P2 কে কি বলা হয় ক্যালসিয়াম ফসফাইড, ফসফাইড। Na3S কে কি বলা হয় বলো, সোডিয়াম আর্সেনাইড, আর্সেনাইড। নেক্সট আসে Zn জিঙ্ক, অ্যান্টিমোনাইড, অ্যান্টিমোনাইড। আর এমজির সাথে করলে হয় ম্যাগনেসিয়াম বিসমুথাইড, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম বিসমুথাইড। ঠিক আছে, যদি এরা মেটালের সাথে রিয়াক্ট করে। তাহলে মেটালের সাথে রিয়াকশন আমাদের হয়ে গেছে।